হে নবীন অতিথি শৈলেন্দ্র প্রসাদ দাস। এসো হে নবীন অতিথি, এসো মোর অঙ্গনে, যেথা সুর ধ্বনি ছন্দ মিশে গেছে, যেথা শত শত প্রাক্তন বীজ ফুল হয়ে ফুটেছে। এসো তুমি সেথায় হে নবীন অতিথি। এসো হে সূর্য বীর্যবান, তুমি প্রভাতের জয়গান। পথ চলো দিগন্তের দিকে রেখেছ, পথ চলো ঝেড়ে ফেলে মনের যত ক্ষোভ। এসো তুমি সেথায় হে নবীন অতিথি। ভুলে যাও অতীতের সমস্ত পরাজয়ের জ্বালা, নতুন করে শক্ত করো তোমার জীবন সিঁড়ি, নতুন করে ব্যক্ত করো তোমার রুচান্তরী। ভুলে যাও ভাঙনের স্মৃতি হে নবীন অতিথি। ওগো, কে কোথায় আছো? বরণ করো ওদের। ওরা সবলের বল, তেজির তেজে ভরা। ওরাই ইতিহাস, তাই আহ্বান বসুন্ধরা। ওগো, এসো তুমি হেতায় হে নবীন অতিথি। একদিন তোমাদের মতন ছিলাম মোরাও নবীন। আবহমান করেছিল এ শীর্ষ মন্দির, আবহমান করেছিল বিশ্ব সন্ন্যাসীবীর। সে মহাদিন হে শিক্ষা প্রদীপী, ধন্য তোমরা যে এসেছ এ ছত্র ছায়ায়। পুজিও সর্বদাই মন্দিরে, পুজিও সর্বদা এ শিক্ষা প্রকারে। ধন্য তোমরা হে যুবক প্রকৃতি, আমি লিখেছি গান আবহমানের আবহমান। পুরনো পথে মোরা রেখো কিছু সম্মান, রেখো কিছু ব্যবহারে আচারে প্রকৃতিতে। জয়ের পথে থেকো তোমরা হে নবীন অতিথি। নমস্কার। সুন্দর আবৃত্তির জন্য আমাদের দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের ধন্যবাদ। মাধ্যমিকের মতো রাজ্যস্তরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমরা একাদশ শ্রেণীতে পড়ার সুযোগ পেয়েছ। এই পরিশ্রমের জন্য তোমাদের সবাইকে আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন জানাই। তোমাদের মধ্যে অনেকেই আমাদের স্কুলে আগে থেকে পড়তে এবং অনেকেই আছো যারা অন্যান্য স্কুল থেকে এসেছো। যাই হোক, আমরা সবাই এখন একই পরিবারের সদস্য। নিজেদের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পেয়ে তোমরা নিশ্চয়ই খুব আনন্দে আছো। তোমরা শুনে হয়তো একটু অবাক হবে যে যেই শ্রেণীতে তোমরা পড়তে শুরু করেছো, মূলত সেই শ্রেণী থেকে পড়াশোনা এবং জীবনের আসল লড়াই শুরু হয়। নিজেকে সময়ের সঙ্গে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। এবার আমাদের বিদ্যালয়ের নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিদ্যালয়ের সম্পাদক মহাশয়কে মঞ্চে অনুরোধ জানাচ্ছি। তো আজকে হচ্ছে নবীনবরণ। আমরা একটা বিশেষ দিনে করেছি এই জন্য যে বিগত দিনে যারা তোমাদের সম্বর্ধনা দিচ্ছে বা এই আয়োজন করেছে, তারাও গত বছর এই দিনে তারা তাদের দাদাদের হাতে নবীনবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। আজ তারা দাদা দিদি হয়েছে তোমাদের জন্য। এই দিনটাকে মাথায় রেখে সবাই যাতে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে বাঙালি কিছু পারে না, এরকম নয়। ডক্টর বিধানচন্দ্র রায় অনেকেই আছে যাদের জীবনী পড়ে জানবে তারা খুব সাধারণ, অতি সাধারণ, কিন্তু তাদের মনের ইচ্ছা, তাদের সাধনা তাদের এগিয়ে নিয়ে যায়। তোমার যদি ইচ্ছা থাকে যে আমি যে সাবজেক্ট নিয়েছি সেই সাবজেক্টেই আমি সর্বোচ্চ নাম্বার পাবো, তাহলে কেউ করতে পারবে না।
আমি চাই তোমরা আজকের এই শুভ দিনটাতে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও, তোমরা আগামী দিনে ভালো রেজাল্ট করবে। সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের আরেকটা বিরাট চ্যালেঞ্জ এসে গেছে। এবছর যারা 11 ক্লাসে ভর্তি হয়েছে তাদের পরীক্ষা পদ্ধতি, সিলেবাস সবকিছু একটু একটু পরিবর্তন হয়েছে। তোমরা জানো, তাও একটু বলে দিই যে 11 ক্লাসের পরীক্ষাটাকে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এটা কিন্তু স্কুলের মধ্যেই হয়। আর সবকটা পরীক্ষা হচ্ছে ওএমআর সিটের মাধ্যমে। যাদের প্র্যাকটিক্যাল বেস আছে তাদের হচ্ছে 70 নাম্বার লিখিত পরীক্ষা, আর যাদের প্রজেক্ট বেস আছে তাদের হচ্ছে 80 নাম্বার। এই দুটোতে ভাগ ভাগ হয়ে যাচ্ছে। ওই 80 নাম্বারটাই 40-40 ভাগ হচ্ছে, আর 70 নাম্বারটা 35-35 ভাগ হচ্ছে। তাদের যে প্রজেক্টে 30 নাম্বার, এই প্রজেক্টে যে 20 নাম্বার, সেটাও 10-10 করে ভাগ হচ্ছে, আর প্র্যাকটিক্যালিটা হচ্ছে 15 করে ভাগ হচ্ছে। দ্বিতীয়ত, তোমরা যখন 12 উঠবে 2025-এ, এই ব্যাচ পর্যন্ত এখনো সেন্টার ক্যান্ডিডেটরা যারা আছে তাদের মানে অন্য জায়গায় পরীক্ষা দিতে যেতে হতো বছরে একবার ফাইনাল পরীক্ষা। কিন্তু তোমাদের থেকে নিয়ম হয়ে গেছে বছরে তোমাদের দুবার যেতে হবে বাইরে পরীক্ষা দিতে, মানে স্কুলে আর কোনো পরীক্ষা হবে না তোমাদের। ক্লাস 11 পর্যন্ত ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, যেই 12 উঠে গেলে তখন হয়ে গেল থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। এই দুটো সেন্টারই কিন্তু তোমাদের হচ্ছে বাইরের স্কুলে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যায় সেইভাবে হবে। কিন্তু তোমাদের একটা সুবিধা আছে। সুবিধাটা কি? যেহেতু বোর্ডের পরীক্ষা, ওখানে কিন্তু তোমার হচ্ছে যদি পাস না করতে পারো তুমি কিন্তু পরের পরীক্ষায় বা এইচএসে তুমি বেরোতে পারো। এটা কিন্তু ভালো করে বুঝে না। যদি ধরো সেকেন্ড সেমিস্টারে ধরে নিলাম কেউ পলিটিক্স সায়েন্সে তার 5 নাম্বারটা ওঠেনি, পলিটিক্স সায়েন্সে কত 5 নাম্বার? 30%। ঠিক আছে, যে 40 নাম্বার মধ্যে হচ্ছে 30%, 3/12 নাম্বার থেকে পেতেই হবে, তাই তো? কিন্তু সে পেল না, সে কিন্তু ফোর্থ সেমিস্টারে বসতে পারবে, পরীক্ষা দিতে পারবে। যেদিন ওই পলিটিক্স সায়েন্স পরীক্ষাটা হবে সেই দিন তাকে উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার পরীক্ষাটা ফার্স্ট হাফে হবে এবং থার্ড সেমিস্টারে যে তার ফেল করেছিল সেই পরীক্ষাটা সেকেন্ড হাফে হবে। বুঝতে পারলাম? যদি কোনো পরীক্ষা থার্ড সেমিস্টারে তোমাদের ফেল করে, 5 নাম্বারটা না ওঠে, তোমাকে কিন্তু 5 নাম্বার উঠাতেই হবে। এবার তুমি ফোর্থ সেমিস্টারে ফাইনাল পরীক্ষাটা দিচ্ছ, তখন দেখা গেল তোমার ইকোনমিক্স হোক, ভূগোল হোক, ম্যাথ হোক, কোনোটাতে তোমার নাম্বার ফেলছিল। সেই থার্ড সেমিস্টারটা তোমাকে যেদিন যে পরীক্ষাটা হবে, ফার্স্ট হাফে হবে ফোর্থ সেমিস্টার পরীক্ষা, সেকেন্ড হাফে পার্টিকুলার ওই ক্যান্ডিডেটকে ওই সাবজেক্ট ওই দিনে সেকেন্ড হাফে দিতে হবে। এইবার দেখা গেল ভাগ্য চক্রে তুমি দুটোতেই উত্তরে গেলে, থার্ড সেমিস্টার কভার আপ হলো, উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার অল সাবজেক্ট পাস, তুমি এইচএস এর পাস সার্টিফিকেট পেলে। কিন্তু দেখা গেল, আমি ব্যতিক্রমী বলছি, কিন্তু দেখা গেল তোমার থার্ড সেমিস্টারে কোনো পরীক্ষা, যে পরীক্ষাটা তুমি আবার দিয়েছিলে সেই পরীক্ষাটা আবার ফেল আসলো, বাট তোমার ফোর্থ সেমিস্টার সবকটা সাবজেক্টই পাস করে গেছে, তাহলেও তুমি এইচএস পাস করে না। ফাইনাল পরীক্ষা এইচএস এর ফোর্থ সেমিস্টার দিলে কিন্তু তুমি এইটাতে সবকটাতেই পাস করে গেছো, ভালো নাম্বার, 50% এর উপরে নাম্বার আছে, পাস করে গেছো। কিন্তু থার্ড সেমিস্টারে যে একটা সাবজেক্টে ফেল আছে কি দুটো সাবজেক্টে ফেল আছে, সেই সাবজেক্ট তোমার আটকে গেল।
তাহলে তুমি কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাস করতে পারবে না যতক্ষণ না থার্ড সেমিস্টার তোমার পাস হয়। এবার এই থার্ড সেমিস্টার পাস করার জন্য বা কেউ তো থার্ড সেমিস্টার নর্মাল বেরিয়ে গেছে, ফোর্থ সেমিস্টারে সে ফেল করেছে, তাকে সুযোগ দিচ্ছে 7 বছর। 7 বছর তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে যে তুমি ভালো করে পড়াশোনা করে পার্টিকুলার ওই সাবজেক্টটা নিয়ে পাস করো, তবেই তোমাকে কিন্তু সার্টিফিকেট এইচএস পাস তোমার সার্টিফিকেট। এবছর একটা ভালো করেছে যারা বিশেষ করে সাবজেক্টে, অনেকে বিশেষ করে এটা করা হয়েছে ফিজিক্সের জন্য দিকে তাকিয়ে, যে ফিজিক্স এমন একটা সাবজেক্ট নিয়েছে যেটাতে যদি নাম্বার কম থাকে, ফেল থাকে, তাহলে পরবর্তী গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে কিন্তু সে যদি ফোর্থ সাবজেক্টও থাকে তাহলে কিন্তু তাকে পাস থাকে। সেই পাসটা না থাকায় কিন্তু তার যে মনের ইচ্ছা যে আমি এইভাবে পড়বো, সেই পড়াটা সাবজেক্ট সে খুঁজে পাবে না। সেই জন্য একটা সুযোগ করে দিয়েছে যে ওই সাবজেক্ট আলাদা করে পরীক্ষা করে তাকে আবার শুধু এইচএস ক্যান্ডিডেট হিসেবে পাস করে দেবে। যাই হোক, আমার বলার বক্তব্যটা হচ্ছে এইটাই যে এবার পাস করা খুব ইজি হয়ে গেছে, ততটাই কঠিন হয়েছে। আর তোমরা প্রত্যেকেই জানো যে এখন যে কোনো জিনিস, এখন যদি 10 টাকার একটা মুদিখানাতে কিছু কিনতে যায়, তাও দেখা যাচ্ছে সে নেট পে করছে, অনলাইন পে করছে, গুগল পেমেন্ট করছে। অতএব তোমাদের যে অ্যাটেন্ডেন্স, এগুলো কিন্তু রোজকার রোজ আমাদের পর্ষদে পাঠাতে হচ্ছে। এই পাঠানোতে অসুবিধাটা কি হয়েছে, তোমাদের যদি 75% অ্যাটেন্ডেন্স না থাকে, আমাদের আর কিচ্ছু করার নেই। দেখবে এবছরই যারা এবছর পাস করলো উচ্চ মাধ্যমিকে, তাদের প্রায় 24,000 ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের মধ্যে এইচএস পরীক্ষা দিতে পারেনি ডিউ টু অ্যাটেন্ডেন্স। এইবার অ্যাটেন্ডেন্সটা ব্যাপারটা হয় কি, 7 দিন আগে, এইচএস এর 7 দিন আগে তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড আসবে। এই 7 দিনের মধ্যে আমরা নিয়ে আসবো, শনিবার এবং রোববার করলে 1-2 দিন চলে যাবে, তুমি জানতে পারলে যে তোমার অ্যাডমিট কার্ডটা পেলে না। আর এই অ্যাডমিট কার্ডটা আমাদের স্কুলে কোনো কিছু করার নেই, আবার বর্তমানে কিছু করার নেই, একমাত্র হচ্ছে এইচএস কাউন্সিল, সেই বিকাশ ভবন, এই বিদ্যাসাগর ভবন, তাহলে সেখানে তোমার দৌড়দৌড়ি করতে করতে দেখা গেল পরীক্ষা শুরু হয়ে গেল, তাহলে তুমি আগে পরীক্ষা দিতে পারবে না। তো সেই জন্য এখন থেকে তোমরা সচেতন হও, তোমাদের অবশ্যই টিউশনি মাস্টার একটা ফ্যাক্টর দিতে হবে, কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে টিউশনি মাস্টারকে রেখে, টিউশনি মাস্টারকে বেস করে কিন্তু তুমি এইচএস দিতে পারবে না, তোমাকে দিতে হবে স্কুলকে বেস করে। অতএব স্কুলের অ্যাটেন্ডেন্স যাতে কোনো রকমের খাতিরটা না করে, আমি কিন্তু প্রথম থেকেই বলে দিচ্ছি। এরপরে তুমি যতই কান্নাকাটি করো, যাই করো, কারো কিচ্ছু করার নেই, গো টু হচ্ছে এইচএস কাউন্সিল। অতএব এখন থেকে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে বাই হুক অ্যান্ড হুক, তোমাদের 75% অ্যাটেন্ডেন্সটা এলে ঠিক না। দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিন স্কুলে ক্লাস করার একটা অভিজ্ঞতাটা আলাদা। যারা নিয়মিত ক্লাস করে তাদের কনফিডেন্স অনেক লেভেল বেড়ে যায়। যতই সে বাইরে টিউশন করুক, কিন্তু ক্লাসে, তাহলে আমাদের পশ্চিমবাংলা জুড়ে বা ভারতবর্ষ কেন পুরো পৃথিবী জুড়ে স্কুল এডুকেশন ব্যাপারটাই থাকতো না যদি স্কুলে গুরুত্বটা না থাকে। একজন টিউশন মাস্টারকে কোনো পর্ষদ, কোনো কাউন্সিল কোনো স্বীকৃতি দেয় না, কোনো স্বীকৃতি দেয় না যে আপনাকে আমরা এইচএস এর কাউন্সিলের প্রাইভেট টিচার হিসেবে তো আপনাকে আমরা রাখছি বা আপনার অনুমতি দিচ্ছি, আপনি এই হিসাবে টিউশন পড়ান। কিন্তু একটা স্কুল অর্গানাইজেশন তাকে কিন্তু যথেষ্ট পেপার সাবমিট করে, তার প্র্যাকটিক্যাল রুম এবং টিচারদের কোয়ালিফিকেশন সব কিছু বিচার করে তবে কিন্তু স্কুলকে তারা অনুমতি দেয়। অতএব স্কুল আর টিউশন মাস্টারের মধ্যে অনেক ডিফারেন্স আছে। ভালো
ভালো টিউশন মাস্টার কাছে পড়লে কি দিবে সবাই কি ফার্স্ট ডিভিশন বা স্টার পায়? পায় না। ভালো স্কুলে রামচন্দ্র এই রামকৃষ্ণ মিশন থেকে অনেক উচ্চ মাধ্যমিকে অনেক ভালো ছেলে ভালো ভালো র্যাঙ্ক করেছে, এটাও ঠিক, ওখানেও ফেল করে। অতএব স্কুলটা ফ্যাক্টরটা না, ফ্যাক্টরটা হচ্ছে নিজেকে পড়াশোনাটা করতে হবে। সেই পড়াশোনাটার মান আজকে থেকে তোমরা একটা, আমরা দিনটা বলেছি এই জন্য রেখেছি যে এই মহর্ষি এই ব্যক্তিত্বকে যদি সামনে রেখে আমরা স্টুডেন্টদের একটা প্রতিজ্ঞাবদ্ধ করতে পারে যে আমরা মানুষ হবই, কেউ আটকা করবে না। যাই হোক, এর সঙ্গে বলে রাখি যারা এবছর উচ্চ মাধ্যমিক দেবে, মানে সামনে বছর 25-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের দাদা দিদিতে, তোমাদেরও বলছি 75% অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি। তোমরা কিন্তু আটকে যেতে পারো, তখন যতই কান্নাকাটি করো। আমি অন্যদিকে বলছি, অনেকে বলবে আমি সব 50,000 টাকা ডোনেট করছি স্কুলকে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। অতএব এদিকটা মাথায় খেয়াল রেখে এগুলোকে, এই কথাগুলোকে হেয়ালি পানা না করে গুরুত্ব দিয়ে বোঝো। এবং একটা কথা আছে, চাচা আপন প্রাণ বাঁচা। এই যখন তোমাদের এইচএস তোমরা দেবে 2025-এ, তখন যদি তোমাদের মধ্যে কেউ একজন কোনো সাবজেক্টে ব্যাক পায়, একজন বা দুজন পাঁচজন যারা ব্যাক পাবে, এবার যারা রেস্ট স্টুডেন্ট যারা পাস করে গেল, তারা কি তাদের বুঝুন ফ্রেন্ড ছিল এই 5 জনের মধ্যে, তারা কি 5 জনের দিকে তাকিয়ে কাউন্সিলকে বলবে যে আমি রেজাল্ট দেবো না, আমাদের ওরা ফেল করেছে অথবা ওদের সাথে আবার পরের বছর পরীক্ষা দেবে? কেউ বলবে না। এরকম বন্ধু তুমি কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল, যদি তুমি এমবিএ করো বা এমবিবিএস এ যাও বা ইঞ্জিনিয়ারিং বা যেখানে যাও, এরকম বন্ধু প্রচুর পাবে। বন্ধুটা ফ্যাক্টর না, সাময়িক একটা কথাবার্তা বলার আদান প্রদানের একটা ফ্যাক্টর, কিন্তু তাহলে এই নয় যে তুই স্কুল যাবি আজকে তবে আমি স্কুল যাবো, তুই ভাত খাবি তবে আমি ভাত খাবো, এই বন্ধুত্ব তো চাইনি। এই বন্ধুত্ব চেয়েছি তুই ভালো করে পড়াশোনা করছিস, তোকে আমি টেক্কা দেবো, এই পড়াশোনা চাইছি। অতএব এইটা কাউকে বলার দরকার হয় না, জানিস আজকে রাত্রি 2টো পর্যন্ত আমি জেগে পড়েছি, কোনো দরকার নেই। তুমি এগুলো, একটা কথা আছে, ভিক্ষে তোমার নাম কি ফলো করেছ, তুমি পরীক্ষা দিয়ে বুঝিয়ে দাও তুমি কোন লেভেলে আছো। ঠিক আছে, অনেক কথা বললাম, অনেক ভাবে জ্ঞান দিয়ে দিচ্ছি, বাস্তব কথাটা বলেছি, তোমাদের ভালো লাগতে পারে নাও লাগতে পারে। আমি তোমাদের এই আজকের দিনে যে নবাগত স্টুডেন্টরা আছো প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন থাকলো। তোমাদের এটা মনে রাখি, অনেকেই হয়তো নতুন এখানে 11 ক্লাসে ভর্তি হয়েছে, তোমাদের সাবজেক্টের প্রতি তোমাদের গুরুত্বটা বাড়াও। টিচারদের তোমরা তোমাদের যেটা বুঝতে অসুবিধা, ডাউট যেটা থাকবে ডাউট ক্লিয়ার করে নাও। যদি কোনো অসুবিধা হয় আমি আছি তোমাদের পাশে, সবসময় জন্য থাকবো। আরেকটা কথা বলে রাখি, তোমাদের প্রোগ্রামটা ঠিক হবে, এক্সকারশনে যেতে হবে তো নাকি? হ্যাঁ, এবার এক্সকারশন হচ্ছে কুমার মঙ্গল পার্ক, কুমার মঙ্গল পার্ক দুর্গাপুরে খুব ভালো পার্ক। সবাই যাবে, কত এন্ট্রি লাগবে না লাগবে, টোটো ভাড়া কত লাগবে আমরা বলে দেবো। ঠিক আছে, পরে কি হচ্ছে না হচ্ছে পরে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। আমাদের বিদ্যালয়ের সম্মানিত মহাশয় বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাই। এবার আমাদের বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী তানিশা ও নোয়েলের দ্বারা প্রবীণ ছাত্রছাত্রীদের চন্দনের ফোঁটা দেওয়া হবে।
কোনো ভালো কাজ কঠিন পরিস্থিতি ছাড়া পরিপূর্ণ হতে পারে না। হাসি মজা আনন্দের সঙ্গে সঙ্গে পড়াশোনাও সমান গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ মনে রাখবে, একমাত্র বই এমন জিনিস যা সারা জীবন তোমার সঙ্গে থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। পথ চলার সময় প্রচুর বাধা, এমন সময় মনে হবে আর পারা যাচ্ছে না, আমি হেরে গেছি। তখন থামতে চলবে না, সমস্ত কষ্টের পরে এগিয়ে যেতে হবে। আমি জানি এই কাজ খুবই কঠিন, কিন্তু একমাত্র কঠিন কাজই কাজ করার আসল আনন্দ দেয়। কঠিন কাজ করতে পারলে সহজ কাজ আপনি পেয়ে যায়। এবার বিদ্যালয়ে নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমার নবাগতদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। স্যার প্রতিটি জিনিস তোমাদের কাছে পরিষ্কার করে গেছে। আমি শুধু বলবো তোমরা জেনে গেছো, এবং সিলেবাসটা চেঞ্জ হয়েছে বলছে, সিলেবাস কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, শুধু পরীক্ষার পাঠটা কিন্তু একটু কঠিন হয়ে গেছে, যেমন সব তেমনি কঠিন। সুতরাং এইটাকে মাথায় রেখে তোমরা সামনে দিকে এগিয়ে চলো, আমরা পাশে আছি। ধন্যবাদ। ধন্যবাদ। এবার বিদ্যালয়ের নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য আমাদের প্রধান শিক্ষক এবং শিক্ষিকা মহাশয়কে অনুরোধ করা হচ্ছে মঞ্চে আসার জন্য। অনুষ্ঠানের সূচনাতে কিন্তু আমি অনেকটাই বলে ফেলেছি, কিন্তু ওদের আবদার হচ্ছে যে এক্সকারশনের জন্য আমাকে বলতে হবে। আজ থেকে আসছে যে দার্জিলিং। যাই হোক, অবশ্যই হবে। এক্সকারশন যখন তোদের আছে, অবশ্যই কোথাও যাওয়া হবে। এখন চিন্তা করি আমরা কোথায় যাব, সেটা ওয়ান ডে হতে পারে, নাইট টু নাইট হতে পারে, কিন্তু কিন্তু সকলকে যেতে হবে। শুনো, দেখা যায় যে সবাই তখন বলো কি আমি যাবো, যখন আমরা মানে তুলি না, তখন দেখা গেল যে সংখ্যা কমে গেল। সেটা কিন্তু হবে না, সবাইকে যেতে হবে। এখানে কিন্তু তোমাদের এই ভিত্তিতে তোমাদের কিন্তু প্রজেক্ট আছে, তার পাশাপাশি তোমাদের এই যাওয়ার জন্য কিন্তু নাম্বার আছে। এই যে একটু কথাটা কম বল, কথাটা কম বল। তাহলে আমরা যাবো এক্সকারশনে, কিন্তু তার আগে যেটা স্যার একটু আগে বললেন যে আমাদের কিন্তু তার আগে পরীক্ষা আছে সেপ্টেম্বর। পরীক্ষাটা হবে, তারপর আমরা বেরোবো। এবার যাই হোক, তোমাদের আজকে নবীন বরণ উৎসব, তোমাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অনেক আশীর্বাদ। আর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রইল আমার ভালোবাসা ও আশীর্বাদ। আজকে তোমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছো। আজকের এই নবীনবরণ শুধুমাত্র যে নতুন ক্লাসে উঠেছি তার জন্যই নয়, একটা নতুন ভাবনা চিন্তা নিয়ে, নতুন বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমরা প্রস্তুত নিয়েছো, কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য। তার শুভেচ্ছা বার্তা আমরা তোমাদেরকে জানাচ্ছি। তোমাদেরকে অনেক
অনেক দূর যেতে হবে, অনেক কিছু করতে হবে। পথ চলার মধ্যে অনেক কিছু বাধা বিপত্তি আসবে, সেগুলোকে মানে সেখানে যাতে তোমরা হোঁচট খেয়ে যাতে না পড়ো তার জন্য আমরা তোমাদের পাশে রয়েছি। কিন্তু পথ তো তোমাদেরকেই চলতে হবে, ওই পথে তো আমরা হাঁটতে পারবো না, আমরা তোমাদেরকে গাইড করতে পারবো, পথে যে গুলিগুলোকে রয়েছে সেগুলোকে সরিয়ে ফেলতে পারি, কিন্তু পথ তোমাকে একাই চলতে হবে। তাই এই নতুন পথে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আর আমি একটাই কথা বলবো যে স্যার একটু আগে যেগুলো বললেন যে তোমাদের পরীক্ষার পদ্ধতি যে পরিবর্তন হয়েছে, তোমাদের বিভিন্ন রকম মানে যে সেমিস্টারের যে বিষয়গুলো এসেছে, চেষ্টা করবে বা এটাই মনে রাখবে যে আমরা কিন্তু প্রত্যেকটা সেমিস্টার ক্লিয়ার করব, তাই না? আমরা ভাববোই না যে আমাদের কাছে এত অপশন আছে, মানে তোমরা ওদের অ্যাডভান্টেজ দেবে। তাই প্রথম থেকেই এইভাবেই পড়াশোনা করো যাতে আমরা প্রতিটা সেমিস্টারে ক্লিয়ার করতে পারি, প্রতিটা সেমিস্টার যাতে ক্লিয়ার করতে পারি। ওকে? না বা পারবো না এই শব্দগুলোকে একেবারে মুছে ফেলো, সবসময় পজিটিভ মেন্টালিটি নিয়ে চলো। আর সব থেকে তোমাদের সবার যে প্রিয় মানে তোমাদের সব থেকে যে প্রিয় বন্ধু সেটাকে একটুখানি দূরে রাখো, কারণ এই প্রিয় বন্ধুই তোমাদেরকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। নিজেদের চিন্তা শক্তি, নিজেদের ভাবনা, নিজেদের বিচার বুদ্ধি সব কিন্তু এই নষ্ট করে ফেলছে। এটাকে একটুখানি বন্ধ কর, এখন অন্তত বলছি তো, একটু বন্ধ কর। তো এটা থেকে যতটাই দূরে থাকবে ততটাই তোমাদের ভালো হবে। অবশ্যই ব্যবহার করবে, পড়াশোনার জন্য করো, এটা এন্টারটেইন করার জন্য নয়। আর এখন তোমাদের এটা সময় নয় কিন্তু তোমরা এখন বসে বসে এন্টারটেইন করবে। হাতে মাত্র 16 মাস 17 মাস এরকম হবে, 24টা মাস কিন্তু আমরা পাই না। আর যেমন করবে ঠিক তার ফল ঠিক তেমনই পাবে। দেখো না যে আমরা ফাঁকা ঘরে যদি আওয়াজ করি কি শুনতে পাই, নিজের আওয়াজটাই তো শুনতে পাই। তাহলে তুমি যেমন করবে, তুমি যেমন ভাবে পড়াশোনা করবে, যতটা এফোর্ট দেবে ঠিক ফিডব্যাক সেইভাবেই পাবে। আর যেটা সবসময় বলে থাকি বা বারবার বলি, TCC কে ফলো করবে, কন্ট্রোল, কনসেন্ট্রেশন, কনফিডেন্স, এই তিনটে জিনিসকে মেনটেন করে চলতেই হবে। তার কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করার শক্তি যদি না থাকে, নিজের প্রতি কনসেন্ট্রেশন অর্থাৎ একাগ্রতা জিনিসটা তোমার মধ্যে কিছুতেই আসবে না। আর একাগ্রতা আসলে পরে তবেই কিন্তু তুমি যে কোনো অসাধ্য কাজকে করতে পারবে। আর তোমার মধ্যে তো তোমাদেরকে তেমন বিশাল কিছু কাজ করতে হচ্ছে না, শুধুমাত্র ঠিকঠাক করে পড়াশোনাটাকে করা। আর যখন মনে একাগ্রতা আসবে তখনই নিজের মধ্যে আত্মবিশ্বাসটা তৈরি হবে। আর এই আত্মবিশ্বাসের মাধ্যমেই অনেক কিছু করতে পারবে। এই আত্মবিশ্বাসের মধ্য দিয়ে তোমরা শুনেছো যে এক পায়ে অরুণিমা সিংহ এভারেস্ট জয় করেছে। এটাও শুনেছো যে তোমার বিহারের দশরথ মাঝি সে একটা পাহাড় কেটে, একটা 300 ফুট পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে 22 বছর ধরে। তো মনের মধ্যে কতটা বল, তাকে সবাই বলছে তুমি পাগল, এটা কখনো সম্ভব নয়। কিন্তু তোমাদের তো অত কিছু করতে হচ্ছে না, শুধু পড়াশোনা। তাই সেই জায়গাতে নিজেদেরকে তৈরি করো।
ভালো করে পড়াশোনা করো আর ভালো রেজাল্ট করো।
সমীর স্যারকে ডেকে নেবো কিছু মঞ্চায়ন কিছু বলার জন্য। এইখানে বলার আমার কোনো অভিজ্ঞতা নেই। জায়গা উঠছে না আমার কি বলবো, মুখস্থ করে এসেছি না, সব ভুলে গেছি। তবু ছাত্রদের কথা তো রাখতেই হয়, ছাত্রছাত্রীদের কথা। ধরো আমি কিছু কথা বলছি, ধরো আমার ইচ্ছে হলো বিবেকানন্দের একটা চক প্রমাণ, তাহলে আমাকে টার্গেটটা ফিক্স করতে হবে, তাই তো? এই যে নাকি এই আমরা শিখেছি টি20-তে পরশুদিন, তারাও তো একটা টার্গেট ফিক্স করেছিল কি না, কাউটা নিতে হবে। তোমরা কে কে টার্গেট ফিক্স করেছো আগামী দিনে 12-এ আমরা কি করবো না করবো সেটা কি ফিক্স করেছো? তাহলে এখন সময় এসে গেছে। তো এই টার্গেট ফিক্স করতে গেলে কি করতে হবে, কিছু জ্ঞানের পরিধি বাড়াতে হবে, তাই তো? পড়াশোনা করতে হবে, তার বাইরেও কিছু শিষ্টাচার বা সৌজন্য এগুলো শিখতে হবে। তো আমি একটা কথা বলি, স্যার বলছিলেন ডিজিটালের কথা, এখানে কতজন ডিজিটাল মানে গুগল পে, ফোন পে অনেকেই পারতো নাকি পে করতে ওরা, কিন্তু আমরা কি লক্ষ্য করেছি ওই কিউআর ফুল ফর্ম কি জানি? নিজেকে কোশ্চেন করি, সেই স্ক্যানারটা এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, কিন্তু এখানে নেই কেন? অনেকে দেখেই বললাম এ করলাম, শেখা পরিধিটাকে বাড়াতে হবে, চিন্তা করতে হবে, দেখার মতো দেখলে হবে না। আমি একবার সিএমআই গেছিলাম, তো ওখানে বাইক যাচ্ছে, রানি ছিল সঙ্গে। মজার যেটা ব্যাপার হচ্ছে যে আমি জিজ্ঞাসা করলাম বাইকটা সোজা যাচ্ছে যে এইভাবে দেখে এইভাবে যাচ্ছে, কেন যাচ্ছে রে? ও বললো স্যার স্টাইল মারার জন্য। তা নয়, স্টিম পাইপ যখন যায় তার এক্সপানশন হয়, সেই অ্যাডজাস্ট করে, যখন রেলের লাইনে দুটো ফাঁকে গ্যাপ থাকে। চিন্তা শক্তি বাড়ানোর সময় এসে গেছে, তবে কিন্তু আমি আগামী দিনের টার্গেট ফুলফিল করব, তাই না? এটা নয় সায়েন্টিফিক চিন্তাধারা। অনেকে আর্টসেও আছো, তাদের জন্য তেমন করি দু একটা। আজকাল খেয়াল করে দেখবে আমরা পরের খাবারের উপর খুব একটা পছন্দ করি না, বাইরের খাবার খাই, তো অনেকের আবার খাওয়ার পর নানা রকম প্রবলেম শুরু হয়। কেন এত রোগ, এত কিসের জন্য? জিনিসগুলো বানানো হচ্ছে সেগুলো কি ফার্টিলাইজার বা কেমিক্যাল ইউজ করছে? তোমরা কি জানো আমাদের এই ইন্ডিয়াতে একটা স্টেট আছে যেখানে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ হয় না ভেজিটেবলে? তারা যে ভেজিটেবল বা যা ইয়ে করছে, চাষ যা করছে, কোনো রকম কেমিক্যালস ইউজ হয় না। সেটা হচ্ছে একমাত্র স্টেট যেটা হবে সিটি। তো জানার চেষ্টা, জানার পরিধি বাড়া, চিন্তা ভাবনাটা বাড়াতে হবে। চিন্তা ভাবনা যেন এরকম না হয় যে হেডমিসকে আমি বর্দি বলছি, হেড স্যার কে কি ওটা বলবো না, মানে হেড স্যারকে আমরা বর্দা বলবো না, এরকম যেন চিন্তাধারা। চিন্তাধারাটা এরকম হতে হবে সুন্দরভাবে। ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার পিক পকেট হয়ে গেছে, পড়াশোনার বাইরে যে জিনিসগুলো দরকার পড়ে, একজন বলল আমার পিক পকেট হয়ে গেছে, বললো বা তোরটা তো ফ্রিতেই পেয়ে গেল, ড্যাশ ড্যাশ ড্যাশ। কিন্তু আরেকজন কি করলো, আপনি যদি সচেতন হতেন তাহলে আপনার পিক পকেট করবেন। কোনটার চিন্তাধারাটা বেশি সুন্দর?
যে শিক্ষিত সে কিন্তু এই কথাই বলবে যে আমি যদি সচেতন হতাম তাহলে এই জিনিসটা হতো না। কিন্তু যার মধ্যে শিক্ষা বা জ্ঞানের পরিধি কম আছে সে কিন্তু দুটো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে সে ফ্রিতে পকেটে পেয়ে যাচ্ছে। আরো একটা কথা বলি যেটা আমার খুব খারাপ লাগে, তোমরা একটা ভালো স্কুলে পড়ছো, নিশ্চয়ই স্কুলটা ভালো করে এই জন্যই অ্যাডমিশন নিয়েছো। ধরো একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি যে এদিকে একটা ক্লাস আছে, এদিকেও একটা ক্লাসরুম আছে। এই রুমে একটি ছেলে বা একটি স্টুডেন্ট পড়ে, আর রুমে 20 জন পড়ছে। মিসরাও ক্লাস নিয়ে চলে যাচ্ছে, এদিকেও মিসরা বা স্যাররা ক্লাস নিয়ে চলে যাচ্ছে। ও একটা ক্লাস করে বাড়ি যাচ্ছে, তোমরাও যাচ্ছ। ডিফারেন্সটা কোথায়? তুমি আসছো 10টা ছেলে মেয়ে বা 20টা ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা, তার নিজের ভালো মন্দ যা ডাউট সব কিছু শেয়ার করতে পারছো, নাকি না? তাই তো? যে একা আছে সে কি পাচ্ছে? তাহলে ভালো মন্দ যদি আমি একটাকে পরিধিতে বেঁধে দিই, একদিকে ভালো মন্দ দুটোই আমাদের মেন উদ্দেশ্য, নাকি? এই ভালো মন্দটা কার সাথে শেয়ার করা? বন্ধুর সাথে, সবার আগে মা বাবার সাথে, নেক্সট নাকি শুনেছি বা বলে সবাই টিচারের সাথে। তো এটলিস্ট যখন গ্রুপে লিখে দিচ্ছে কাল প্যারেন্ট টিচার্স মিটিং, তখন কিন্তু আর কারো যখন ভালো মন্দ শেয়ার করার যখন সময় হলো, তোমার কার সাথে? টিচারের সাথে, তোমার গার্জেন আর তোমাদের, তখন দেখা যাচ্ছে সবাই অ্যাবসেন্ট। তাই আমি স্যারকে বলবো জাস্ট এক্সকারশন শুরু হওয়ার 2 ঘন্টা আগে একটা প্যারেন্ট টিচার্স মিটিং ডাকার জন্য আমি অনুরোধ করবো। তাহলে হয়তো আশা করি আমরা সাকসেস হব বা আমারও মনের কষ্টটা দূর হবে, তাই তো নাকি? তো যাই হোক, এখন চিন্তাধারা, টার্গেট এগুলো সব ফিক্স করার সময় এসে গেছে। আশা করি ভালো করে তোমরা পড়াশোনা করবে, জ্ঞানের পরিধি বাড়াবে, অভিজ্ঞতা হবে। তবে একটা জিনিস মনে রাখবে, তোমার সাকসেস কিন্তু অভিজ্ঞতা থেকেই হবে। আর অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতা কিন্তু খারাপ অভিজ্ঞতা থেকেই তৈরি হবে। কথাটা বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? তোমার সাকসেস সবসময় অভিজ্ঞতা দিয়েই হবে, আর একটা অভিজ্ঞতা তৈরি হবে কি দিয়ে? তোমার ফেলিওর বা খারাপ অভিজ্ঞতা দিয়ে তৈরি হবে। তো চলার পথে এগুলো রাখবে, ভালোভাবে পড়াশোনা করবে। আর আমার কিন্তু যে শুভেচ্ছা তো রয়েছেই। বেশি কথা বললে আমার এক টেস্ট ঘামও বেরিয়ে যাবে, তাই আর বেশি কথা বললাম না। মঞ্চে উপস্থিত সম্পাদক মহাশয়, ভারপ্রাপ্ত শিক্ষিকা, প্রধান শিক্ষিকা, আমার সহকর্মীবৃন্দ আর সেই ছাত্রছাত্রীরা, বেশি কথা বলবো না, কারণ আজকে দিনটা খুব আনন্দের দিন তোমাদের কাছে। একটা অন্য অভিজ্ঞতা, নবীকরণ, যেটা বিদ্যালয়ে প্রথম এখানেই হয় একাদশ শ্রেণীতে, পরবর্তী ক্ষেত্রে কলেজে পাবে এবং বিশ্ববিদ্যালয়ে সেখানেও তোমাদের ফ্রেশার্স ওয়েলকাম হবে। তবে শুরুটা তো স্কুল থেকে, তো বেশি কথা বলতে চাইছি না, দুটো কথা বলবো। এক হচ্ছে, আমরা তো অভিজ্ঞতা থেকে শিখি। তোমাদের ক্লাস 10-এর পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষার যেদিন রেজাল্ট বেরিয়েছিল, বেশ কিছু মুখ দেখেছিলাম সেদিনকে যাদের মধ্যে একটা রিপেন্টেশন ছিল। রিপেন্টেশনটা কিসের? মিস যদি আরেকটু পড়াশোনা করতাম তাহলে নাম্বারটা বোধহয় ভালো হতো, যতটা করার দরকার ছিল ততটা করলাম না, যে কারণে যেভাবে রেজাল্টটা চেয়েছিলাম সেটা পাইনি। আজকে যদি সেটা মনে হয়ে থাকে তাহলে বলবো সেইভাবে নিজেকে তৈরি করো, যাতে আজ থেকে 10 বছর পরে যখন তুমি তোমার ডাউন টু মেমোরি লেন যদি আমরা বলে থাকি, যে অতীতটাকে ভেবে দেখতে চাইবে, তখন যেন এই অভিজ্ঞতা না বা এই আক্ষেপটা যেন না হয় মিস 11-12 যদি ভালো করে করতাম, বেসটা যদি ক্লিয়ার থাকতো, তাহলে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি সেখানে দাঁড়িয়ে থাকতে হতো না। আমাদের জীবনটা, আমাদের ক্যারিয়ার গ্রাফটা আরো অনেক উঁচুতে হতো। একটা কথা বলি, ছাত্রছাত্রী হিসেবে অনেক ধরনের স্টুডেন্ট থাকে তো, যারা নিজেদের পড়াশোনা ঠিক করে করে নেয়, আবার অনেকে আছে যারা ওই তালে গলে কোনো রকম ভাবে চালিয়ে দিয়ে চলে গেলাম। যারা নিজেদেরটা বুঝে নিজেদের ভবিষ্যৎটা তৈরি করার চেষ্টা করে, তারা থাকবে একসাথে, কিন্তু নিজেদের কাজটা সঠিক সময়ে করে নেবে। যদি বন্ধু জিজ্ঞেস করে কি করছিস,
ওই কোনো রকমে হচ্ছে না ঠিক মতো, কিন্তু রেজাল্ট যখন দেখবে তখন তো তাদের রেজাল্ট কিন্তু উচ্চ সারিতে, আর তোমার রেজাল্টটা যেমন পিছনে থাকা পিছনেই পড়ে আছে। সুতরাং এখানে বোধহয় একটু স্বার্থপর হওয়ার কথা বলছি আমি। স্বার্থপর কেন? কারণ নিজের ভবিষ্যৎটা তোমার নিজের, সেটার ভাগ তুমি অন্য কোনো বন্ধুকে দেবে না, বা বন্ধুর ভালো রেজাল্টের ভাগ কিন্তু তোমাকে কেউ দেবে না। তাই বলবো 2 বছর, শুধু 2 বছর নয়, এই পরবর্তী থেকে আরো যত বছর হবে অত বছরই একটু স্বার্থপর হয়ে যাও। বন্ধু তো থাকুক, রেজাল্ট ভালো করলেও বন্ধু থাকবে, রেজাল্ট খারাপ করলেও বন্ধু থাকবে, যদি বন্ধু মতন হয়ে থাকে বন্ধুরা। সুতরাং নিজেকে আগে তৈরি করো, নিজের পায়ের নিচের জমিটাকে শক্ত করো। হাতে বর্দি বলেন 16 মাস, যদি ক্যালকুলেশন করে দেখাই না, ওটা 6 মাসে দাঁড়াবে। করবো কি? একবার ক্লাস 10-এ করেছিলাম মনে হয়, তোমাদের 3 মাসটা 45 দিনও ছিল না, 15 দিনের থেকে ছিল, মনে আছে? 16 মাসটা কিন্তু 6 মাসে ঠেকবে। সুতরাং ওই ভয়টা দেখাচ্ছি না, ধরে রাখো 6 মাস, কারণ অর্ধেক সময় খেয়ে ঘুমিয়ে কেটে যাবে আর পড়তে গিয়ে কেটে যাবে। অ্যাকচুয়ালি তোমাদের সেলফ স্টাডির যদি টাইম বলি, 6 মাস টাইম হাতে আছে, সেই অনুযায়ী পড়ার। 11-12 বলবো 12 3 মাস, শুধুমাত্র 3 মাস। যত হাসি মজা সব করছো করো, কিন্তু নিজেকে বুঝে, ঠিক আছে? না হলে আক্ষেপের জায়গা থাকবে না। আর কিছু বলতে চাই না। অল দ্য বেস্ট, খুব ভালো করে পড়াশোনা করো। যদি কোথাও কোনো ডাউট থাকে, আমরা সবাই আছি তোমাদের পাশে। শুধু পড়াশোনাটার জন্য নিজেদের তৈরি করো, নিজেদের স্যার যেমন বললেন পরিধিটা বাড়াও জ্ঞানের, সেটা বাড়িয়ে চলো। কিউরিওসিটি তৈরি করো নিজেদের মধ্যে, জানার ইচ্ছাটা তৈরি করো, তাহলে দেখো অনেক কিছু শিখেছো। তা না হলে আসি যাই আর বাড়ি গিয়ে ঘুমাই, এই পর্যন্ত হয়ে যাবে। অল দ্য বেস্ট। ছলো 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 তটিনী তরঙ্গে
বায়ুপানি পূর্ব সমুদ্র হতে খুব ছলো 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 কবি